হচ্ছিল সেটা কি, আমরা একটা ইনপুট দিচ্ছিলাম। ইনপুটটা যখনই স্ট্রিং হয়ে যাচ্ছিল, মানে মাঝখানে যখন একটা স্পেস চলে আসতেছিল, তখনই আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা অ্যারাইজ হচ্ছিল, তাই তো? স্পেসটাকে সে কাউন্ট করতে পারে নাই। তো এখন এই স্পেসটাকে যদি সে কাউন্ট করতে না পারে, সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কি, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো সিম্পল সলিউশনের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে, আমরা কিন্তু এ পর্যন্ত স্ক্যানএফ এ স্ল্যাশ অফ এন ব্যবহার করি নাই, মানে হচ্ছে আমাদের কোনো নিউ লাইনের প্রয়োজন পড়ে নাই। বাট এই ক্ষেত্রে যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন লাইন থেকে ইনপুটগুলো নিতে হবে, সেজন্য আমরা কি করলাম, প্রথমে হচ্ছে স্টুডেন্টের আইডিটা নিয়ে নিলাম, তারপরে বললাম যে তুমি হচ্ছে একটা নিউ লাইন স্ক্যান করো। তো সে হচ্ছে পরবর্তী লাইনে চলে গেল। যাবার পর সেখানে দেখলো যে টোটাল লাইনে তার নামটা আছে কিনা, মানে স্টুডেন্টসের নেমটা, যে আমরা যা প্রোভাইড করি, সালমান খান বা হচ্ছে সাজ্জাদ হুসাইন। তো সাজ্জাদের পরে মাঝখানে একটা স্পেস দিয়ে হুসাইন লিখতে হচ্ছিল, অথবা সালমানের পরে একটা স্পেস দিয়ে খান দিতে হচ্ছিল, তাই না? সো এই সকল প্রবলেমগুলো দূর করার জন্য আমরা এই সলিউশনটা ইউজুয়ালি ব্যবহার করতে পারি, যে সে আইডিটা ইনপুট নিবে, এখান থেকে স্ক্যান করবে, ইনপুট নিল, নেওয়ার পরে একটা নতুন লাইন নিবে, তাও নিল, নেওয়ার পরে সে কি করবে, তার নেমটা নিবে। আর এক্ষেত্রে আমরা ওই যে পার্সেন্ট অফ সি ব্যবহার করতে পারতেছি না, কারণ কি টোটাল লাইনটা আমাকে রিড করতে হবে। তো টোটাল লাইন রিড করার জন্য স্পেস সহ আমরা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি। এই ফরম্যাট ব্যবহার করাটা আমাদের জন্য সুবিধা। ওকে, সো আমরা এই ফরম্যাট ব্যবহার করে নেব, তারপরে সে তার বয়স নেবে, তারপরে তার সে সিজিপিএ নেবে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, দুইজনের স্টেটমেন্ট যদি আমরা দেখি, তাহলে দুইটা স্টুডেন্টের ইনপুট নেবে। তো আমরা যদি মাল্টিপল স্টুডেন্টের ইনপুট নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু এই স্ট্রাকচারটাতে মাঝখানে স্ক্যানএফ স্ল্যাশ অফ এন ব্যবহার করে ফর লুপের মধ্যে লাস্টেতে আমরা যেভাবে অ্যাপ্লাই করছিলাম সেভাবে অ্যাপ্লাই করে নিতে পারি। তো গত দিনের সলিউশন ছিল আমাদের এখানে, শুধুমাত্র আমরা একটা সেকশন চেঞ্জ করলেই আসলে এইভাবে সলিউশনগুলো আমরা পেয়ে যাব। যাই হোক, সেটা নিয়ে আমাদের আপাতত কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে যে আজকে আমরা দেখব পয়েন্টারস টু স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচার আমরা কিভাবে পয়েন্টারটা অ্যাপ্লাই করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর কি। তো প্রথমত আমরা টোটাল প্রোগ্রামটাকে ডিলিট করে দিলাম। তো ফার্স্টে আমাদের যেগুলো লিখে নিতে হয় সেগুলো আমরা একটু লিখে নিলাম, stdio.h, ওকে, int main, দেন হচ্ছে আমরা লিখে নিলাম রিটার্ন 0। ওকে, যাই হোক, এটা ছিল আমাদের হচ্ছে অ্যাকচুয়াল মেইন প্রোগ্রামের কাজ। বাট যখন আমাদের একটা স্ট্রাকচার প্রয়োজন হয়, আমরা সেই স্ট্রাকচারটা ফার্স্টেই নিয়ে নেই, মানে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপটা স্ট্রাক্ট। এবার তোমাদের ইচ্ছা মতো একটা নাম তোমরা সিলেক্ট করতেই পারো। সে হচ্ছে আমরা দিলাম টিচার। ওকে, টিচার দিলাম। দেন টিচারের মধ্যে কি কি মেম্বার ভ্যারিয়েবল থাকবে, মানে একজন টিচারকে যদি আমরা ব্রিফ করতে চাই বা এক্সপ্লেইন করতে চাই, তাহলে তার আসলে কি কি ফিচার থাকা প্রয়োজন, মানে হচ্ছে একজন টিচারের নেম থাকবে, তারপরে হচ্ছে তার স্যালারি সে কত পাচ্ছে সেটা থাকতে পারে। তো আমরা আপাতত এই দুইটা নিয়ে আপাতত কাজ করি। তার হচ্ছে নেম থাকবে, তার মানে একটা নেম মানে ক্যারেক্টার অ্যারে থাকবে, ক্যারেক্টার অ্যারে আমরা নিলাম, আর ম্যাক্সিমাম দিয়ে দিলাম হচ্ছে 80টা ক্যারেক্টার হতে পারবে, মানে 80 বর্ণের। ওকে, তারপরে হচ্ছে তার স্যালারিটা আমরা একটু হচ্ছে লং টাইপেরই দিয়ে দিই, লং লং ইন্টিজার স্যালারি। ওকে, তার মানে আমরা মডিফায়ার কিন্তু একটা ইউজ করলাম, লং, যাতে আমরা হচ্ছে স্যালারিটা অ্যাটলিস্ট হচ্ছে 50,000, 60,000 বা 1 লক্ষ টাকা আমরা অ্যাপ্লাই করতে পারি। ইন্টিজার হলে একটু প্রবলেম হয়। ইন্টিজার হলে আসলে সমস্যাটা কি, দেখা যাচ্ছে যে ইন্টিজার তো 2 বাইট, তো 2 বাইট জায়গা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার
15 অথবা 16 পর্যন্ত জায়গা নিচ্ছে। আমাদের যদি স্যালারি রেঞ্জটা তার চাইতে বেশি দিতে হয়, তখন আমাদের একটু হচ্ছে স্পেস বেশি প্রয়োজন হতে পারে। ওকে, সেই জন্য আমরা লং লং ইন্টিজার নিয়ে নিলাম, যাতে আরো বেশি পরিমাণ সে নিতে পারে, 4 বাইট জায়গা সে হচ্ছে কাভার করতে পারে। ওকে, তো সেই জন্য হচ্ছে আমরা একটা মডিফায়ার নিয়ে নিলাম, ইন্টিজারকে মডিফাই করতেছে কে, লং লং। ওকে, তো যাই হোক, এটা ছিল এইটুকু পর্যন্ত। আমরা হচ্ছে একটা স্ট্রাকচার দাঁড় করায় নিলাম। স্ট্রাকচার দাঁড় করানোর পরে এখন আমাদের হচ্ছে অনেকে এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারে গ্লোবালি যদি ইউজ করতে চায়, সো নো প্রবলেম। আবার অনেকে যদি চায় যে না, আমরা এখানে ডিক্লেয়ার করতে চাচ্ছি না, আমরা মেইন ফাংশনের লোকাল হিসাবে কাজ চালায় নিব, সো তখন আমরা সেই কাজটা করে নিলাম। স্ট্রাক্ট টিচার মানে হচ্ছে আমাদের টাইপ নেমটা লিখতে হয়, যেহেতু ডেটা টাইপের ক্ষেত্রে আমরা কি লিখি, ইন্টিজার লিখি, তাই না, যদি আমাদের বেসিক ডেটা টাইপগুলো হয়। আর যেহেতু এটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, তার মানে তার ডেটা টাইপটা আমরা আমাদের দিতে হবে, সো এটা তার হচ্ছে ডেটা টাইপ টিচার। তারপরে আমরা দুইটা সেকশন নেব, যেহেতু আমাদের পয়েন্টার দরকার, পয়েন্টারগুলো পয়েন্ট করে কিসে, অন্য একটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করে, তাই না। তো সেই জন্য আমরা কি করলাম, আমরা একটা ভ্যালু নিলাম, সেটা দিলাম হচ্ছে আমরা দিলাম পি। ওকে, আর একটা পয়েন্টার ডিক্লেয়ার করে ফেললাম, পয়েন্টারের নাম দিলাম, আমার নামটাই আমি ইউজ করলাম, রাশেদ। ওকে, সো এখন দেখো এখানে টিচার ডেটা টাইপের পি একটা ভ্যারিয়েবল হচ্ছে, আর রাশেদ একটা হচ্ছে আমাদের পয়েন্টার হচ্ছে। ওকে, সো এই পর্যন্ত যদি আমরা বুঝি, কারণ কি এইটুকু সেকশন আমরা লিখলাম কিসের জন্য, এইটুকু সেকশন লিখলাম হচ্ছে এই কারণে যে আমরা যখন ইন্ট আই কমা জে কমা কে লিখি, তো এই যে ইন্টিজার লিখলাম তার ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম কার জন্য, আই এর জন্য, জে এর জন্য, কে এর জন্য। এক্ষেত্রে আমরা কি করলাম, এই পি এর জন্য দিলাম ডেটা টাইপ ইন্টিজারের পরিবর্তে স্ট্রাক্ট টিচার, কারণ হচ্ছে এই টোটাল সেকশনে আমাদের নিতে হচ্ছে। আর পরবর্তীতে আমরা আরো একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, সেটা কি, পয়েন্টার অফ রাশেদ। ওকে, তো এখানে হচ্ছে যদি আমরা পয়েন্টার ইউজ করতাম, সো এই প্রসেসে আমাদের পয়েন্টারটা ইউজ করতে হতো। ওকে, সো আমরা সেই একই কাজ করলাম এখানে, এখানে শুধু স্ট্রাকচার বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ নিয়ে কাজ করলাম, আর প্রিভিয়াসলি কাজ করছি হচ্ছে বেসিক ডেটা টাইপ নিয়ে। বাট দুইটা আসলে আমাদের যখন যেটা প্রয়োজন হবে, অবভিয়াসলি আমাদের তখন সেই বিষয়টা নিয়েই কাজ করতে হবে। আবার যে বলবা যে স্যার শুধুমাত্র আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ নিয়ে কি এর মধ্যে কাজ করতে পারবো, না, তোমার ইচ্ছা, তুমি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ এর মধ্যে রাখতে পারো। আবার যদি তোমার প্রয়োজন পড়ে এর মধ্যে বেসিক ডেটা টাইপ, তাও তোমার রাখতে হবে। কারণ কি, এখানে তোমার একটা ফর লুপে আই প্রয়োজন হতেই পারে। যেমন এরকম ফর লুপের ক্ষেত্রে আই সমান 0 থেকে আই লেস দেন এন আই প্লাস প্লাস। এখন এই আইটা আসলে কি অ্যাকচুয়ালি, এটা তো বেসিক ডেটা টাইপই, তাই না। সো সেক্ষেত্রে তোমার এখানে আরো একটা ডিক্লেয়ার করার প্রয়োজন হতেই পারে, ইন্ট আই। সো সবগুলোই কি করা যাবে, ব্যবহার করা যাবে। ওকে, সো আমরা হচ্ছে আপাতত আমাদের মূল টপিকসটাতে আগে কাজ কমপ্লিট করে আসি। সো এখন আমাদের কাজ, পয়েন্টার যখন আমরা ডিক্লেয়ার করি, পয়েন্টারকে দেখানোর জন্য আমাদের একটা অ্যাড্রেসিং প্রয়োজন পড়ে, তাই না। তো অ্যাড্রেসিং কিভাবে অ্যাড্রেসিং করি, প্রিভিয়াসলি যেভাবে অ্যাড্রেসিং করছি এখনো সেভাবেই অ্যাড্রেস করব। এই রাশেদ পয়েন্টারটা যে টাইপের হবে, যাকে তুমি অ্যাড্রেস করবা তাকেও কিন্তু সেম টাইপেরই হতে হবে। প্রিভিয়াস স্টেপে যদি আমরা যাই, ইন্ট আই পয়েন্টার অফ পি, তখন আমরা আসলে কি করতাম, পি ইকুয়াল ওয়েট পি ইকুয়াল আমরা লিখতাম কি, অ্যাড্রেস অফ আই। ওকে, সো যেহেতু হচ্ছে আমরা পি ইকুয়াল অ্যাড্রেস অফ আই লিখতেছি, সো এখানে তো আমাদের কোনো ব্যতিক্রমতা নাই। কারণ কি, এখানে শুধু আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ ইউজ করছি, আর এখানে আমরা ইউজ করছিলাম হচ্ছে বেসিক ডেটা টাইপ। তো যেহেতু এখানে এভাবে আমাদের ব্যবহার করতে হচ্ছে, সো এখানেও আমরা সেই একই কাজ করব, রাশেদ ইকুয়াল অ্যাড্রেস অফ পি। ওকে, সো আমরা বলতেছি কি,
এই রাশেদ পয়েন্টার দ্বারা আমরা পি কে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। মানে এই অ্যাক্সেস ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি যেটাই বলো, সেটাই আমরা কিভাবে পাচ্ছি, এই পয়েন্টারের মাধ্যমে পাচ্ছি। এখন তুমি চাচ্ছ যে এখানে হচ্ছে আমরা একটা স্যালারি ফিল্ড অ্যাপ্লাই করব। ওকে, তো স্যালারি ফিল্ড যদি আমরা অ্যাপ্লাই করতে চাই যে তার আসলে অ্যাকচুয়ালি স্যালারি কত, তাহলে তুমি কি করবে, এই স্যালারি ফিল্ডে ভ্যালু অ্যাসাইন করতে হলে যদি পয়েন্টার বিহীন কোনো কিছু থাকে তাহলে ডট সাইন দ্বারা তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারো। সেটা কিভাবে পারো, পি ডট স্যালারি ইকুয়াল, সে আমরা ধরলাম হচ্ছে 50,000। ওকে, সো এখন এই ক্ষেত্রে আমরা কি করলাম, পি তো কোনো পয়েন্টার না, সো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আমরা পি ডট স্যালারি মানে হচ্ছে পি নামক যে অবজেক্টটা আছে সেটা কি করবে, এই স্যালারি ফিল্ডটাকে ফিল করে ফেলবে। এখন আমরা চাচ্ছি যে এই পয়েন্টারের মাধ্যমে বা রাশেদ নামক যে পয়েন্টারটা ছিল সেই পয়েন্টারের মাধ্যমে আমরা হচ্ছে স্যালারিটা অ্যাসাইন করে ফেলবো। তো সেই মাধ্যমে যদি আমরা হচ্ছে স্যালারিটা অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রমতা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে রাশেদ মাইনাস সাইন, দেন হচ্ছে গ্রেটার দেন সাইন, তারপরে লিখতে হবে স্যালারি ইকুয়াল 50,000। ওকে, সো এখন দেখো এখানে আমরা আসলে অ্যাকচুয়ালি কি করতেছি, এখানে পি ডট স্যালারি লিখছিলাম কারণ এটা কিন্তু পয়েন্টার ছিল না, বাট যখনই পয়েন্টার আসলো তখন আমরা কি করলাম, রাশেদ দিলাম। যেহেতু এটা একটা পয়েন্টার ডিক্লেয়ার করতেছে সেই জন্য পয়েন্টারের জন্য আমরা এই সাইনটা অ্যাপ্লাই করি মাইনাস আর গ্রেটার দেন, দেন হচ্ছে কোন ফিল্ডে আমরা ভ্যালু অ্যাসাইন করব, ওকে, স্যালারি ফিল্ডে। সো তখন আর তোমার এইটা যে কাজ করবে এটাও কিন্তু সেম কাজই করবে, কোনো হচ্ছে ডিফারেন্স নাই। তুমি যদি দেখতে চাও এই ভ্যালুটাকে তুমি হচ্ছে কেটে দাও। এখন দেখো আমি কিন্তু রাশেদের স্যালারি ফিক্সড করছি, আমি তো পি এর স্যালারি ফিক্সড করি নাই, করছি কি, বাট আমরা পি এর স্যালারিও দেখতে পাই কিনা সেটা হচ্ছে দেখে আসি। printf পার্সেন্ট অফ লং লং, যেহেতু তাহলে এল এল ডি লং লং ডেসিমাল নাম্বার। ওকে, দেন হচ্ছে আমরা দিব কি কমা পি ডট স্যালারি। এখন দেখো এটা কিন্তু আমরা রাশেদের স্যালারি সিলেক্ট করছি, বাট পি এর কিন্তু স্যালারি আমরা দিছিলাম না, বাট পি এর স্যালারি আমরা দেখতে পাই কিনা সেটাই হচ্ছে আমাদের এখন কথা। ওকে, প্রথমে আমরা একবার হচ্ছে বিল্ড করে দেখি কোনো এরর আছে কিনা। সো কোনো এরর আপাতত আমরা দেখতে পাচ্ছি না, সো আমরা রান করে দেখতে পারি। ওকে, 50,000। ওকে, আমরা পি এর স্যালারি কিন্তু অ্যাসাইন করিনি, বাট ওই যে পয়েন্টার ব্যবহার করছিলাম অ্যাড্রেসিং করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সে ইজিলি আমাদের কিন্তু দেখায় দিচ্ছে, তাই না? এভাবে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজগুলো করতাম বেসিক ডেটা টাইপ নিয়ে, এখানেও আমরা সেই সেম প্রসেসই অ্যাপ্লাই করলাম, শুধু সেখানে ডট ছিল, এখানে আমরা ইউজ করলাম একটা মাইনাস, সাথে হচ্ছে গ্রেটার দেন সাইন। ওকে, তো তুমি যদি পিজেড ডট স্যালারি দেখলা, এখানে যদি লিখো রাশেদ ডট স্যালারি, তাহলে কিন্তু সে এরর দিবে, কারণ রাশেদ তো হচ্ছে একটা পয়েন্টার টাইপের, তাই না, বা নির্দেশক টাইপের। ওকে, সো সেক্ষেত্রে আর হচ্ছে ডট হবে না, সেক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস গ্রেটার দেন সাইন। ওকে, সো এখন যদি রান করো, তাহলে দেখো 50,000। সো এক্ষেত্রেও আমাদের কোনো প্রবলেম নাই, একই ভ্যালু আসতেছে। ওকে, সো এইভাবে তোমরা তোমাদের ভ্যালুগুলো অ্যাসাইন করে নিতে পারো।
অ্যাসাইন করার পরে যেভাবে কাজগুলো করার প্রয়োজন আমরা প্রিভিয়াসলি যা দেখলাম সেই সেম কনসেপ্ট, একই কনসেপ্টে, এখানে কোনো চেঞ্জ নাই। এটা শুধু পয়েন্টারের কাজ হচ্ছে পয়েন্ট করে রাখা। সেই পয়েন্ট করার জন্যই আসলে আমরা এই যে সাইনগুলো ব্যবহার করে থাকি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। নো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই, তাই তো? তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। জাস্ট তোমরা হচ্ছে এক্সাম্পল গুলো দেখবা, আমি তো এক্সাম্পল থেকে করাচ্ছি না, আমি করাচ্ছি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য যতটুকু দেওয়ার দরকার। আর বইয়ে হয়তো বা বেশি কিছু লেখা থাকে, তোমরা একটু দেখে নিবা। ওকে, আর তোমাদের বেসিক যতগুলো বিষয় আছে সবগুলোই দেখানো শেষ। এখন চাইলেই তোমরা অনলাইন প্রোগ্রাম গুলো সলভ করতে পারো। আর এখন থেকেই তোমাদের প্রোফাইলটা হচ্ছে স্মার্ট করতে পারো। ওকে, আর প্রোফাইল স্মার্টনেসটা অনেক বড় একটা বিষয়। আর তোমাদের স্মার্টনেস কখন প্রকাশিত হবে? যখন তোমাদের হচ্ছে অনলাইনে হিউজ পরিমাণে প্রোগ্রাম সাবমিট থাকবে, যে তুমি এতগুলো প্রবলেম সলভ করতে পারছো, যে 500 বা 1000 বা 2000 বা এই প্ল্যাটফর্মে এতগুলো, ওই প্ল্যাটফর্মে এতগুলো আমি কমপ্লিট করতে পারছি, তখন তোমার হচ্ছে প্রোফাইলটা হায়ার লেভেলে চলে যাবে। ওকে, তখন তোমার স্মার্টনেস প্রকাশিত হবে। ওকে, শুধু ড্রেস আপ স্মার্টনেসই হবে না। ওকে, অনলাইনে স্মার্টনেসও থাকতে হবে। যাই হোক, এখন হচ্ছে সেটা তোমাদের বিষয়। আমরা হচ্ছে এখন দেখব নেস্টেড স্ট্রাকচার নিয়ে। নেস্টেড স্ট্রাকচার কি? আমরা প্রিভিয়াসলি দেখে আসছি নেস্টেড লুপস, মানে একের মধ্যে অনেক, যেগুলো আমরা পেয়ে থাকি আর কি। তো এক্ষেত্রেও তাই, আমরা একের মধ্যে অনেক দেখারই ট্রাই করব, সেই জন্য এটাকে বলা হচ্ছে নেস্টেড স্ট্রাকচার। ওকে, তো এটা বিভিন্ন ওয়েতে দেখা যেতে পারে। আমরা হচ্ছে বইয়ের এক্সাম্পলটা নিয়েই ট্রাই করব। তো বইয়ের এক্সাম্পলটা অনুযায়ী আমরা যদি দেখতে পাই, তাহলে আমরা দেখব হচ্ছে একটা সেলস লাইন। ওকে, একটা হচ্ছে সেলস লাইন দেখব। তো একটা সেলস লাইনের মধ্যে আসলে কি কি থাকবে? যেমন একটা প্রোডাক্ট, তুমি যদি একটা প্রোডাক্ট তৈরি করতে চাও, তাহলে আসলে কি কি বিষয় সেখানে ইনভলভমেন্ট থাকবে? প্রথমে মনে করো যে প্রোডাক্টের একটা কোড থাকবে, মানে তুমি কি বিষয়টা তৈরি করতে চাচ্ছ। সে তুমি একটা কম্পিউটার তৈরি করতে চাচ্ছ বা বানাতে চাচ্ছ। তো কম্পিউটার বানাতে চাইলে তোমার তো এক একটা কম্পিউটারের মডেল এক এক রকম থাকে। তো এগুলোকে যদি আমরা কোড হিসাবে কল্পনা করি, যে মডেল নাম্বারটাই হচ্ছে একটা কোড, তাহলে এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট কোড। ওকে, তারপরে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কস্ট থাকে, কোন ম্যাটেরিয়ালসের প্রাইস কেমন, সেটা একটা থাকতে পারে। সব মিলায় কত টাকা প্রয়োজন পড়তেছে, তো সেটাকে আমরা হচ্ছে ম্যাটেরিয়ালের কস্ট হিসাবে ধরতে পারি। যে তুমি হার্ড ডিস্ক কিনলা কত টাকা দিয়ে, তারপরে হচ্ছে তুমি মাদারবোর্ড কিনলা কত টাকা দিয়ে, র্যাম কিনলা কত টাকা দিয়ে। ওকে, সো এই সকল বিষয় সব মিলে আমরা একটা কস্ট ধরবো, সেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। ওকে, তার পরবর্তীতে হচ্ছে সবকিছু কিনলা, সবকিছু কেনার পর এখন তোমার কতজন ওয়ার্কার প্রয়োজন অ্যাসেম্বলি করতে? একজন সফটওয়্যার ইনস্টলে পারদর্শী হতে পারে, একজন হতে পারে হচ্ছে হার্ডওয়্যার ইনস্টলেশনে পারদর্শী। তার মানে কি তোমার ওয়ার্কার প্রয়োজন পড়তেছে কয়টা? দুইটা। এখন তোমার এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারের সাথে রিলেটেড কিন্তু আরো দুইজন ব্যক্তি আছে। সেই দুইজন ব্যক্তির ডিটেইলসও তোমার প্রয়োজন হতে পারে, যে তারা কত সময় কাজ করবে। ওকে, আর সেই কাজের মধ্যে কতটুকু এরর হতে পারে সেই সময়টাও তোমার প্রয়োজন হতে পারে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে কি, তুমি কিন্তু শুধুমাত্র যে একটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারতেছো তা না। যখন একটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে যাচ্ছ, তার মধ্যে কি হচ্ছে, মাল্টিপল স্ট্রাকচার চলে আসতেছে। তো যখনই মাল্টিপল স্ট্রাকচার চলে আসবে, তখন কি করতে হবে? তখন আমাদের নেস্টেড স্ট্রাকচার নিতে হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এটা কি ক্লিয়ার? জি স্যার। জি, তাই তো। ওকে, নো প্রবলেম। সো হচ্ছে আমরা যদি একটু দেখি এইদিকে,
যে কিভাবে আসলে কাজগুলো করব। আমরা একটা হচ্ছে ফিগার আকারে দেখব যে ফিগারটা কিভাবে কাজ করবে। সে তোমাকে এরকম একটা আমি ব্লক দিলাম, এই ব্লকের মাধ্যমে তোমাকে বললাম তুমি ডিটেইলসে লিখে ফেলো। তো ডিটেইলসে লিখে ফেলার ক্ষেত্রে তুমি বললা যে আমার কম্পিউটার প্রোডাক্টটার মডেল হবে হচ্ছে এইচপি G1। ওকে, এটা হচ্ছে মডেল, আমরা ধরে নিলাম এইচপি G1 একটা মডেল। ওকে, তারপরে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এটার টোটাল কস্ট 55,000। 55K। ওকে, এটুকু পর্যন্ত আমরা মোটামুটি হচ্ছে দিয়ে নিলাম যে এটা আছে। এখন এর সাথে সংশ্লিষ্ট কতজন ব্যক্তি কাজ করতেছে, তখন তুমি কি করতে চাচ্ছ? তুমি চাচ্ছ যে এর সাথে ধরে নিচ্ছি পি নামক একজন ব্যক্তি আছে, সে 2 ঘন্টা পরিশ্রম করছে এর পেছনে, তার 2 ঘন্টা সময় লাগলো। সাথে হচ্ছে, ওয়েট 1 মিনিট। জি স্যার। আর 12টা থেকে তো ক্লাস, 1:30টা পর্যন্ত ক্লাস আছে। জি স্যার। সেটা হচ্ছে, এটা আমাদের নর্মাল একটা স্ট্রাকচার ছিল, পি নামক ব্যক্তি 2 ঘন্টা কাজ করতেছে, আবার টি নামক ব্যক্তি 3 ঘন্টা কাজ করছে। ওকে, এখন দেখো এখানে কিন্তু তুমি সিঙ্গেল এলিমেন্ট ইনপুট দিতে দিতে মাল্টিপল এলিমেন্টের প্রয়োজন পড়তেছে। ওকে, তো যেহেতু সিঙ্গেলের সাথে মাল্টিপল, তাহলে এই ব্লকটাকে তুমি আলাদা একটা স্ট্রাকচার বানায় ফেলতে পারো, কারণ তুমি তো ভ্যারিয়েবলে একটাই ইনপুট নিতে পারতেছো। তো এটাকে একটা ভ্যারিয়েবলে রাখলা, এটাকে একটা ভ্যারিয়েবলে রাখলা, আর এটাতে একটা নেম ফিল্ড আর একটা হচ্ছে ইন্টিজার ফিল্ড। তার মানে কি আলাদা আলাদা ফিল্ড হচ্ছে, এদের মধ্যে আবার একটা প্যাটার্ন আছে যে নেম, তারপরে হচ্ছে আওয়ার, নেম আওয়ার, প্যাটার্ন খুঁজে পাইছো। তার মানে এটাকে যদি তুমি বের করে নিয়ে আসতে পারো, এই টোটালটাকে যদি একটা প্যাটার্ন ব্লক বলে দাও, যে বাহিরে তুমি এটা হচ্ছে ডিজাইন করে রাখলা, করে রেখে রেফারেন্স করে দিলা যে আমার বাকি ডিটেইলস আছে কোথায়, এখানে আছে এই ব্লকে। তাহলে কিন্তু দেখো এটাকে কিন্তু তুমি একটা ব্লক হিসাবে কল্পনা করে ফেলতে পারো, 1B। ওকে, সো হচ্ছে এইটুকু পর্যন্ত বুঝতে থাকো, বাকি যে কোডিং আছে একটু দেখতে থাকো। আমি হচ্ছে একটু ঘুরে আসি, একটা মিটিং আছে, 5-7 মিনিট সময় লাগবে, হয়তো বা 10 মিনিট, তারপরে আমরা আবার কন্টিনিউ করব। ওকে, ওকে স্যার। সলভ করতে হয়। ওকে, তো প্রথমে যেহেতু আমাদের ব্লকটা আমরা পেয়ে গেছি, ছোট ব্লক, ছোট ব্লকের প্রবলেমটাকে আমরা আগে মডিফাই করব। তো আমরা লিখি এখানে কি আছে, নেম ফিল্ড আছে আর ওয়ার্কিং আওয়ার্স আছে। তো আমরা প্রথমে একটা স্ট্রাকচার নিব, টোটাল স্ট্রাকচার আমরা ডিলিট করে দিলাম, হ্যাশ ইনক্লুড, তারপরে হচ্ছে স্ট্রাক্ট, আমরা দিলাম ফার্স্টেরটা হচ্ছে ওয়ার্কার ডিটেইলস, ওয়ার্কার ডিটেইলস। ওকে, ওয়ার্কারের ডিটেইলসে থাকবে হচ্ছে নাম, নামটা কি আসলে, অ্যাকচুয়ালি নেমটাকে বলা হচ্ছে স্ট্রিং, অথবা তোমরা বাক্য বলতে পারো, একটা একটা লাইন। ওকে, সো আমরা হচ্ছে ক্যারেক্টার অ্যারে নিয়ে নিলাম, ক্যারেক্টার নেম ফিল্ড, আমরা ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট দিলাম 80। ওকে, দেন হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, কত ঘন্টা সে কাজ করলো, এটা কি টাইপের হয়, ইন্টিজার টাইপের, আমরা ধরে নিচ্ছি ইন্ট ওয়ার্কিং আওয়ার্স। ওকে, দুইটা ফিল্ড আমাদের নেওয়া শেষ। তার মানে আমাদের যে ছোট ব্লক ছিল এখানকার, এই ছোট ব্লকটাকে আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের দরকার বড় ব্লক, এই বড় ব্লকটাকে ক্রিয়েট করা, তাই না? তো এখন যদি আমরা এই বড় ব্লকটাকে ক্রিয়েট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি লাগবে? এই ব্লক তো মাল্টিপল ইনপুট থাকবে, পি একজন ব্যক্তি, টি একজন ব্যক্তি, আরো ব্যক্তি থাকতে পারে, 10 জন 50 জন থাকতেই পারে।
তার মানে এইটাকে যদি আমরা একটা ছোট ব্লক কল্পনা করি, এই ব্লক কয়টা দরকার? 1 2 3 4, মানে যে কয়টা আমাদের প্রয়োজন সে কয়টাই কিন্তু আমরা নিব। তো ফার্স্টে আসি, এইটাকে ডিফাইন করি হচ্ছে সে 5 জন নিয়ে। ওকে, তো 5 জন হলে আমরা এখানে লিখব, এই যে আমাদের যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাতে আমরা লিখলাম ওয়ার্কার্স 5 জন। ওকে, এভাবে কিন্তু আমরা ডিক্লেয়ার করতেই পারি। প্রিভিয়াসলি আমরা কিন্তু অলরেডি দেখে আসছি যে এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারবো 5 জন ব্যক্তি। তারপরে আসি যে আমাদের আরো একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, স্ট্রাক্ট। আমরা আর্কিটেকচার দেখে আসি। এই ব্লকটা মানে বড় ব্লকটা আমরা তৈরি করব। এখানে কি কি প্রয়োজন? এখানে প্রয়োজন হচ্ছে প্রোডাক্টের কোড বা মডেল নাম্বার, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট বা টোটাল কত টাকা খরচ হচ্ছে, তারপরে হচ্ছে এই ব্লকটা। তো আমরা সেই কাজটা করে ফেলি। স্ট্রাক্ট ওকে, আমরা একটা নাম দিলাম ASM লাইন। ওকে, নো প্রবলেম। সো এখন হচ্ছে আমরা কি করব, এখানে আমাদের প্রথমে কি কি ডিক্লেয়ার করতে হচ্ছে? প্রোডাক্টের কোড। প্রোডাক্টের কোডটা আমরা ধরে নিচ্ছি ইন্টিজার টাইপের, প্রোডাক্ট কোড। ওকে, আর তারপরে আমরা কি নিচ্ছিলাম? ম্যাটেরিয়াল কস্ট, মানে কত টাকা খরচ হলো, ইন্ট, বা বেশি টাকার হিসাব তো আমরা হচ্ছে ডাবলে নিতে পারি, ডাবল ম্যাটেরিয়াল কস্ট। ওকে, ম্যাটেরিয়াল কস্ট। এখন হচ্ছে আমরা দুইটা ফিল্ড কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি আমাদের যে ডিফাইন করা ছিল। এই দুই ফিল্ড আপাতত নেওয়া হয়ে গেছে, আর একটা ব্লক নেওয়ার বাকি আছে, এই ব্লকটা। তো এই ব্লকটাকে নিতে হলে আমাদের কি করতে হবে? এই ব্লকটা মানে কি অ্যাকচুয়ালি? ওই ব্লকটা মানে হচ্ছে আমাদের এই সেকশনটা, মানে এই 5 জন ওয়ার্কার্স এর ডিটেইলস। তার মানে হচ্ছে এই ওয়ার্কার্স 5 জনকে আমরা নিতে পারি। তো এই ওয়ার্কার্স 5 জনকে এখানে ডিক্লেয়ার না করে আমরা এখানেও ডিক্লেয়ার করতে পারি। কন্ট্রোল কার্ড, যেহেতু 5 জনই দরকার হবে, সো আমরা এখানে নিয়ে নিলাম ওয়ার্কার্স 5। এখন এই ওয়ার্কার্স এর টাইপ তো ডিক্লেয়ার করতে হবে, তাই না? যেহেতু প্রতিটাই তুমি ডাবল ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করছো, সো এই ওয়ার্কার্স এর টাইপটা কি? এই ওয়ার্কার্স এর টাইপ হচ্ছে এই যে স্ট্রাক্ট ওয়ার্কার ডিটেইলস। ওকে, সো আমরা সেই কাজটা করে নিই। টাইপ ডিক্লেয়ার করে ফেললাম, স্ট্রাক্ট ওয়ার্কার ডিটেইলস কতজন? সে হচ্ছে 5 জন দেওয়া আছে। ওকে, সো এই পর্যন্ত কি কারো কোনো কথা আছে? এনিওয়ান? কোনো কিছুই নাই? ওকে, নো প্রবলেম, দ্যাটস গুড। সো এখন আমরা কি করব? আমাদের আরো কিছু হেডার ফাইল আমরা ইনক্লুড আগেই করে নিব। হ্যাশ ইনক্লুড string.h। ওকে, যদি কখনো কোনো কাজে প্রয়োজন পড়ে, তারপরে math.h ও লিখে রাখতে পারো, মানে যদি প্রয়োজন পড়ে conio.h বা ctype.h, যা যা প্রয়োজন তুমি লিখে রাখতে পারো, নো প্রবলেম, অনেক কোডিং এ থাকে, যদি প্রয়োজন পড়ে আর কি। আর না প্রয়োজন পড়লে তো দরকার নেই। তো এখন দেখো যে এই স্ট্রাকচারটা আসলে কোন স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। এই স্ট্রাকচারটা বলতে এই বড় স্ট্রাকচার যেটা আছে টোটাল সেকশনটাকে। আর আরো একটা স্ট্রাকচার নিলাম আমরা, এটা হচ্ছে ছোট স্ট্রাকচারটার জন্য। ছোট স্ট্রাকচার কোনটা ছিল? এটা হচ্ছে ছোট স্ট্রাকচার। পরবর্তীতে কি করলাম? এই ছোট স্ট্রাকচারটাকে ইনভলভ করলাম কম্বাইন করার জন্য বা কম্বিনেশন করার জন্য। ওকে, তো এভাবে তুমি কি করতে পারো? নেস্টেড স্ট্রাকচার ব্যবহার করতেই পারো। ওকে, তো এখানে হচ্ছে তোমরা যদি কনস্ট্যান্ট কোনো ডিফাইন করতে চাও, যেমন মনে করো যে এটা 80, এটা তুমি ম্যাক্সিমাম নাম্বার নিতে চাচ্ছ, যে এটা ফিক্সড, নামের লেন্থ সর্বদাই 80 হবে, তখন একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে লিখতে পারো প্রিপ্রসেসরে হ্যাশ ডিফাইন, একটা কনস্ট্যান্ট যেহেতু ডিক্লেয়ার করতেছো, সো হচ্ছে নেম লেন্থ, বললা যে নেম লেন্থ কত? 80।
ওকে, এটা মানে আসলে কি? এটা মানে হচ্ছে এই যে নেম লেন্থ নামক একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, তার ভ্যালু কত হবে? 80। আর এটা হবে হচ্ছে কনস্ট্যান্ট, মানে তুমি প্রোগ্রামে যদি এই নেম লেন্থকে চেঞ্জ করতে চাও তাহলে সে চেঞ্জ করতে দিবে না। ওকে, তার মানে এখন 80 ইউজ করাও যে কথা, নেম লেন্থ ইউজ করাও একই কথা। সো আমরা এই 80 এর পরিবর্তে কি লিখতে পারি? নেম লেন্থ। ওকে, সো এরকম হচ্ছে যদি তোমার ওয়ার্কার ডিটেইলসে ওয়ার্কার ফিক্স থাকে, যে তোমার কোম্পানিতে আসলে কতজন কাজ করতেছে বা কতজন এমপ্লয়ি আছে, তখন তুমি এটাও চেঞ্জ করতে পারো, যে নাম্বার অফ এমপ্লয়ি সেটাকেও ডিফাইন করে নিতে পারো, হ্যাজ ডিফাইন এমপ্লয়ি নাম্বার। সো হচ্ছে 5 দিয়ে দিলাম। তার মানে 5 দেওয়া যে কথা, এমপ্লয়ি নাম্বার ব্যবহার করাও একই কথা। সো তুমি এখানে নিতে পারো এমপ্লয়ি নাম্বার। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমরা কি করলাম? আমরা শুধুমাত্র স্ট্রাকচারটাই ডিফাইন করলাম, স্ট্রাকচারের বাইরে কিন্তু কোনো কাজ করি নাই। এই কাজটাকে আমরা জেনারেলাইজেশনের দিকে আগাচ্ছি, যে একটা কোডিংকে কিভাবে জেনারেলাইজ ফর্মে নিয়ে যাওয়া যায়। ওকে, সো এখন আমরা কি করব? যেহেতু এটাও একটা স্ট্রাকচার টাইপ, এরও একটা কি থাকবে? অবজেক্ট থাকবে, তার মানে ভ্যারিয়েবল নেম থাকবে। তুমি এখানে একটা ভ্যারিয়েবল নেম দিতেই পারো, যে কয়টা কম্পিউটার তুমি উৎপাদন করবা, যে একই প্রোডাক্ট কি হয়, একই কোম্পানি 4-5টা মডেলের প্রোডাক্ট সে হচ্ছে প্রডিউস করে। ওকে, সো এখানে তুমি দিতে পারো সে লাইন 1 কমা লাইন 2, মানে 2টা মডেল ক্রিয়েট করতে চাচ্ছ। সো যখন এই কাজটা করবা তখনই সে কি করবে? এই রকম স্ট্রাকচার আরো একটা তৈরি করবে। এটা লাইন 1 ধরো, আর এটা হচ্ছে লাইন 2, আর এটা তো আমাদের সেই ওয়ার্কার। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারবো? নেস্টেড স্ট্রাকচার ইজিলি ব্যবহার করতে পারবো। ওকে, এখন আমরা এটাকে কল করার চেষ্টা করি আর কি। তাহলে আমাদের কি দরকার? মেইন ফাংশন দরকার। ইন্ট মেইন, আমরা মেইন ফাংশনে চলে গেলাম। এখন আমাদের প্রথমে কাজ কি থাকে? আমাদের প্রথম কাজ থাকে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। যদি আমাদের এখানে এই লাইন 1 লাইন 2 না থাকে, আমরা এখানেও দিতে পারি। এটাকে কেটে নিয়ে গেলাম, কেটে নিয়ে আমরা মেইনের মধ্যে লিখব স্ট্রাক্ট এসএম লাইন, তারপরে তোমরা লিখবা হচ্ছে লাইন 1 কমা লাইন 2। এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল এই মেইনের জন্য। সেই জন্য আমরা কি করলাম? আমরা হচ্ছে ভিতরে লিখলাম, যাতে বাইরে থেকে অ্যাক্সেস না করতে পারে কেউ। ওকে, তো এভাবে হচ্ছে আমাদের প্রথম কাজ কমপ্লিট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা তো লিখলাম এই স্ট্রাকচারটার জন্য, এখন আমরা চাচ্ছি কোথায় অ্যাক্সেস নেওয়ার জন্য? ওয়ার্কিং আওয়ার্স সেট করার জন্য। তাহলে কিভাবে আমরা সেট করব? এই লাইন 1 লাইন 2 এর মাধ্যমে। তার মানে প্রথমত আমাদের প্রবেশ করতে হবে কোথায়? এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করে দেন আমরা কোথায় যাব? এইখান থেকে আবার এই ব্লকে যাব। ওকে, তো যেহেতু এই প্রসেসে আমরা যাব, তাহলে প্রথমে এভাবেই আমরা অ্যাক্সেস করি। তো এভাবে যদি অ্যাক্সেস করতে চাই, তার মানে প্রথমে আমাদের লাইন 1 এ যেতে হবে। লাইন 1 এ গিয়ে কার মাধ্যমে যেতে পারবো? এই যে ওয়ার্কার্স এর মাধ্যমে। ওকে, তার মানে প্রথমে আমাদের যেতে হবে লাইন 1 লাইন 1 ডট ওয়ার্কার্স, এই যে ওয়ার্কার্স। ওকে, লাইন 1 এর মধ্যেই আছে। ওকে, তারপরে এটার কত নাম্বার সদস্য সেটা তো লাগবে, যে কত নাম্বার সদস্যের ডিটেইলস তুমি সেট করতে চাচ্ছ। তাহলে সেই কাজটা করো, ডিটেইলস দাও যে হয়তোবা 2 নাম্বার সদস্য, অথবা প্রথম সদস্য, ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড অথবা ফোর্থ, সেই পজিশন কোন ব্যক্তির নাম তুমি সেট দিতে চাচ্ছ। ডট ধরে নাও হচ্ছে কি আওয়ার্স, এবার দাও হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। ওকে, ডট ওয়ার্কিং আওয়ার্স, এবার দাও হচ্ছে 2, বা হচ্ছে সে কাজ করে 6 ঘন্টা। ওকে,
তাহলে কি হবে, সে প্রথমে দেখবে যে লাইন 1 কোন টাইপের। লাইন 1 দেখলো এএসএম লাইন, এটা হচ্ছে সেই এএসএম লাইন, লাইন 1। তারপরে কি করলো যে ডট ওয়ার্কার্স 1, তারপরে কি করলো এই এএসএম লাইনের দেখলো যে ওয়ার্কার্স নামক ভ্যারিয়েবল আছে, সেখানে যাবে, গিয়ে দেখলো যে এখানে কত নাম্বার এমপ্লয়িতে যেতে হবে, 1 নাম্বার এমপ্লয়িতে। যখনই 1 নাম্বার এমপ্লয়িতে চলে গেল, যাওয়ার পরে বললো যে 1 নাম্বার এমপ্লয়ি কোন টাইপের আছে, ওয়ার্কার ডিটেইলস টাইপের আছে, সেখানে কোথায় যেতে হবে, আমার ওয়ার্কিং আওয়ার্সে যেতে হবে। তখন সে কি কাজ করবে, ওয়ার্কিং আওয়ার্সটা সেট করবে কত, 6। ওকে, সো এভাবে আমাদের কি করতে হয়, নেস্টেড স্ট্রাকচার গুলো ব্যবহার করতে হয়। ওকে, এই নিয়ে কারো কোনো কথা? Any question? স্যার বলো। স্যার একটু কঠিন লাগলো স্যার। কঠিন লাগলো? এই টপিকসটাই হচ্ছে কঠিন, যে হচ্ছে আমরা একটার মাধ্যমে অন্যটাতে প্রবেশ করব, মানে হচ্ছে আমাদের নেস্টেড স্ট্রাকচারে আমরা প্রবেশ করব আর কি। প্রথমে হচ্ছে এটা টাইপ দেখতে হবে, টাইপটা কি, এএসএম লাইন, তাই তো, এই যে এএসএম লাইন। জি স্যার। তারপরে কি বলতেছে যে লাইন 1 নামক একটা অবজেক্ট, তার মানে কি এই স্ট্রাকচারে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ফার্স্টে নাম কি হবে, লাইন 1। লাইন 2 কেটে দিলাম বোঝার সুবিধার্থে। ওকে, সো হচ্ছে লাইন 1 নামক একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললো। এর মধ্যে আসলে কি কি থাকবে, থাকবে হচ্ছে প্রোডাক্ট কোড, ম্যাটেরিয়াল কস্ট, তারপরে একটা স্ট্রাকচার টাইপ থাকবে, তার নাম কি হবে, ওয়ার্কার্স। ওকে, তুমি চাচ্ছ কি এই এএসএম লাইনের ওয়ার্কার্সে প্রবেশ করতে। তার মানে যদি তোমাকে বলতাম প্রোডাক্ট কোডে প্রবেশ করো, তুমি আসলে কি লিখতা, প্রোডাক্ট কোডে প্রবেশ করতে চাইলে লাইন 1 ডট প্রোডাক্ট কোড ইকুয়াল দিয়ে দিতা সামথিং, কোনো কিছু একটা, তাই না, এইভাবে দিতা। তো আমরা তো এই কাজই করতেছি, এই যে প্রোডাক্ট কোড লিখলাম, এটাকে যদি অ্যাক্সেস করতে পারি, এটাকেও সেম প্রসেসে অ্যাক্সেস করতে পারবো, এটাও তো একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, তাই না। তো এখানেও তো আমাদের প্রবেশ করতে হবে, আমরা সেই কাজ করলাম, এই যে ওয়ার্কার্সে প্রবেশ করলাম, লাইন 1 ডট। এখন এটা কোন টাইপের, অ্যারে টাইপ না, আর অ্যারে টাইপ হলে কি তার একটা পজিশন দরকার, তাই তো, তার পজিশন কত, জি স্যার। 1, মানে 1 নাম্বার ওয়ার্কার্স। সো 1 নাম্বার ওয়ার্কার্সে সে কি করলো, এন্ট্রি নিল। কিন্তু এই ওয়ার্কার্সটা আবার কোন টাইপের, এই স্ট্রাকচার টাইপের না, এই স্ট্রাকচারটা কোথায় আছে, এই সেকশনটা। তার মানে যখনই তুমি এই সেকশনটা নিবা, তার মানে তোমার ভেতরে কতটুকু সেকশন চলে আসবে, এই টোটাল সেকশনটা চলে আসবে। এখন তুমি এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো, নেম ব্যবহার করতে পারো, ওয়ার্কিং আওয়ার্স ব্যবহার করতে পারো। তখন আমরা কি করলাম, যে যেহেতু এই সেকশনটা আমাদের ডিফাইন্ড আছে, তখন নেমও এখানে ব্যবহার করা পসিবল, আবার ওয়ার্কিং আওয়ার্সও এখানে ব্যবহার করা পসিবল। ওকে, দিয়ে আমরা বললাম যে ওয়ার্কিং আওয়ার্স সমান হচ্ছে 6। ক্লিয়ার? সাথে আরো কিছু হচ্ছে এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো একটু বইয়েরটা দেখে নিবা যদি মনে হয় আর কি। আর প্রিন্ট করা স্ক্যান করা তো শেখাইছি, একই কথা। প্রিন্টের ক্ষেত্রে, স্ক্যানের ক্ষেত্রে কি হবে, এই সেকশনটা শুধু এমবারশনের মধ্যে চলে যাবে। স্ক্যানএফ যেমন লিখো, এই যে স্ক্যানএফ প্রোডাক্ট কোড কোন টাইপের, প্রোডাক্ট কোড হচ্ছে ইন্টিজার টাইপের। সো তোমরা কিভাবে লিখো, পার্সেন্ট অফ ডি কমা এমবারশন সাইন অফ, এই যে এইটুকু, ইকুয়ালের আগে যা থাকে কন্ট্রোল কার্ড এখানে নিয়ে পেস্ট। ওকে, সেম প্রসেস। এটাও তো তাই, একই কথা না, একই কথা তো। তখন তুমি কি করবা, এইটুকুকে কাট করবা, কন্ট্রোল কাট, এখানে দেখবো ওয়ার্কিং আওয়ার্সটা কোন টাইপের আছে। ওকে, ওয়ার্কিং আওয়ার্সটা কোন টাইপের, ইন্টিজার টাইপের, তার মানে আমাদের পার্সেন্ট অফ ডি দিতে হবে। ওকে, সো এইটুকু কেটে নিবা, কন্ট্রোল কাট,
এখানে হচ্ছে বসায় দিবে। ওকে, একই কথা। আর যদি হচ্ছে তুমি দেখতে যে এই যে ওয়ার্কিং আওয়ার্স, কারণ এখানে কি নিয়ে কাজ করতেছো, লাস্টে কে ছিল, ওয়ার্কিং আওয়ার্স ছিল। তো লাস্টে যেহেতু ওয়ার্কিং আওয়ার্স আছে, তার মানে হচ্ছে এই ওয়ার্কিং আওয়ার্স যে টাইপের হবে সেই টাইপেরই পার্সেন্টটা দিতে হবে। এটা যদি ডাবল হতো, তার মানে এখানে আমরা ওয়ার্কিং আওয়ার্সটা দিতাম কি LF বা লং ফ্লট। ওকে, স্ক্যান করতাম, প্রিন্ট হতো তাই, একই কথা। এখানে হচ্ছে কি হতো, স্ক্যানএফ এর জায়গায় প্রিন্ট এফ বসে যেত, আর এখানে অ্যাম্পারসেন্ড সাইনটা উঠে যেত। ওকে, সো এইভাবে কি করা যেতে পারে, আমরা হচ্ছে নেস্টেড স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। ওকে, কোনো প্রবলেম? প্রবলেম খুঁজে পাচ্ছ না, তাই তো? এখন যদি তোমাদেরকে বলা হয় তোমরা হচ্ছে একটা স্টুডেন্ট ডিটেইলস তৈরি করবা, যেখানে তোমাদের ফ্যামিলি মেম্বাররাও ইনক্লুড থাকবে। ওকে, যেমন কেমন হতে পারে, এরকম যে তোমার আইডি, তোমার নেম, তোমার এজ, তারপরে তোমার ক্ষেত্রেই তোমার বাবার নাম, তোমার বাবার অ্যাড্রেস, তারপরে তোমার মায়ের অ্যাড্রেস, তোমার মায়ের নাম, সাথে হচ্ছে তোমার দাদায়ের নাম, তার অ্যাড্রেস রাখতে চাচ্ছ, তখন আসলে কি হবে, তুমি তো সিঙ্গেল স্ট্রাকচারের বিষয়টাকে ইনক্লুড করতে পারতেছো না। তখন তোমার কোথায় চলে যেতে হবে, তখন তোমার কনসেপ্টে আসতে হবে হচ্ছে এই নেস্টেড স্ট্রাকচারে। ওকে, তোমার ক্ষেত্রে রিলেটেড আসলে কয়জন, তোমার বাবা মা, ওকে, তোমার দাদা, এগুলো কি হচ্ছে অ্যাড্রেস সহ ইনক্লুড করতে হচ্ছে। তখন তোমার নেস্টেড স্ট্রাকচারের মধ্যে চলে যেতে হবে, না হলে তো তুমি সিঙ্গেল স্ট্রাকচার দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারবা না। এতে করে রিডান্ডেন্ট হবে, বারবার অপ্রয়োজনীয় বিষয়গুলো তোমার বারবার লিখতে হবে। ওকে, সো এই সকল প্রবলেম রিমুভ করার জন্য আসলে আমরা এই বিষয়গুলোকে ইজিলি ব্যবহার করতে পারি। ওকে, ক্লিয়ার? জি স্যার। কি অনেক প্রবলেমেটিক মনে হচ্ছে? স্যার একটু ঝামেলা লাগতেছে স্যার। ঝামেলা লাগবে, এটা আসলে একটু ঝামেলা যুক্তই, সেই জন্য আসলে ঝামেলা লাগাটাই স্বাভাবিক। যদি ঝামেলা না মনে হয় তাহলে বুঝতে হবে যে তুমি অলরেডি সেগুলো শিখে আসছো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো যাই হোক, এটা আর একটু দেখবা, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এগুলো খুবই ইউজফুল। নেক্সটে ডেটা স্ট্রাকচার পাবা, ডেটা স্ট্রাকচারে দেখবা যে অলমোস্ট স্ট্রাকচার নিচ্ছে আর পয়েন্টার নিয়ে বেশি কাজ করা হচ্ছে। ওকে, স্ট্রাকচারও ইউজ হবে, পয়েন্টারও ইউজ হবে। সো পয়েন্টার কনসেপ্টটাও মাথার মধ্যে ভালোভাবে রাখতে হবে। যেমন এখানে আমরা ওয়ার্কার্স 5 জন ফিক্সড করে ফেলছি, ওয়ার্কার 5 জন ফিক্সড না করে আমরা কি করতে পারতাম, এখানে একটা পয়েন্টার ব্যবহার করতেই পারতাম, স্বাভাবিক। পয়েন্টারও তো হচ্ছে অনেকটা অ্যারের মতো কাজ করতেছিল, তাই না? তো সেহেতু আমরা এখানে পয়েন্টার ব্যবহার করলাম, তাহলে পয়েন্টারটা কিভাবে ব্যবহার করতে পারি পরবর্তীতে, তাই না? এখানে ওয়ার্কার্স দিলাম, 1 দিয়ে দিলাম, সে কাজ করে ফেললো। এটা কি পসিবল? হ্যাঁ, অবভিয়াসলি পসিবল, অ্যারে টাইপের যেহেতু, তাই না? বাট তার কি করতে হবে, তাকে তো অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন করতে হবে না? সো তখন দেখবা যে এই বিষয়গুলো আমাদের বেশি ব্যবহার করা হবে। ওকে, তো এগুলো একটু দেখবে, এখন থেকে না দেখলে পরবর্তীতে আসলে স্কোপ পাবা না, সময় পাবা না। সেই জন্য তোমাদেরকে ডিটেইলসে দেখায় দেওয়া হচ্ছে, একটা একটা করে হাতে কলমে ধরে। পরবর্তীতে আবার টিউটোরিয়ালও দেওয়া হচ্ছে যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। ওকে, অ্যাটলিস্ট 5 জন তো প্রোগ্রামার বের হওয়া উচিত। এত কোডিং করানোর পরও যদি 5 জন প্রোগ্রামার না পাওয়া যায়, তাহলে এর চাইতে আসলে অসহায়ত্ব আর কিছু থাকার কথা না। ওকে, তোমাদের আর কারো কোনো কথা না স্যার। নাই? কোনো কথাই নাই? স্যার আগে স্যার করতে হবে স্যার, তারপরে। যাই হোক, তোমরা হচ্ছে চেষ্টা করতে থাকো। আমরা একটা প্রবলেম দেখে আসি।
প্রবলেমটা হচ্ছে এরকম, UVA অনলাইন জাজ ব্যাক টু হাই স্কুল প্রবলেম। অনেক প্রবলেম আসলে আছে, তোমরা চাইলে সবগুলোই দেখতে পারো। আমরা শুধুমাত্র একটু এফিশিয়েন্ট ওয়েগুলো দেখতেছি, মানে ইজিগুলো সলিউশন করার ট্রাই করতেছি, যাতে ফিউচারে তোমরা হচ্ছে ভালো কিছু করতে পারো আর কি, সেই জন্য। এটা হচ্ছে আমাদের সেই প্রত্যাশিত প্রবলেম। এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে। প্রবলেমটার নাম হচ্ছে ব্যাক টু হাই স্কুল ফিজিক্স। ওকে, আর এটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন নাম্বার 1071। এখানে প্রথমত টাইম লিমিট দেওয়া আছে হচ্ছে 3 সেকেন্ডস, মানে যত বড় ইনপুটই দাও না কেন সেক্ষেত্রে কি করতে হবে, 3 সেকেন্ডসের মধ্যে প্রবলেমটাকে সলভ করে ফেলতে হবে। মানে যখন তুমি রান করবা তখন যেন হচ্ছে টাইম লিমিটটা 3 সেকেন্ডসের মধ্যে থাকে আর কি। ওকে, এখন পরবর্তীতে এখানে তোমার সাবমিট অপশন আছে। এই যে বাম পাশে যদি দেখো, তুমি প্রথমে রেজিস্টার করে নিবা। এই যে রেজিস্টার অপশন আছে, রেজিস্টারের মাধ্যমে তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকবে। ইউজার নেম পাসওয়ার্ড দ্বারা হচ্ছে লগ ইন করবা। লগ ইন করলে এখানে সাবমিশন একটা অপশন আসবে। ওকে, সেই সাবমিশনে গিয়ে এই প্রবলেম, এত নাম্বার প্রবলেম লিখে কোন ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজে সাবমিট করবা। সেখানে সি ল্যাঙ্গুয়েজের একটা অপশন থাকবে, সেখানে গিয়ে নিচে তোমার কোডটাকে পেস্ট করে দিবা, যে কোডটা তুমি দেখলা যে পারফেক্টলি ম্যাচ করতেছে এই সলিউশনটার সাথে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো কি? জি স্যার। সো আমরা একটু এই প্রবলেমটাকে একেবারে সলিউশন করেই দেখি। ওকে, সলিউশন করতে তো প্রবলেম নাই, আছে কি? এগুলো আসলে বেশি দেখাবো না, আমাদের হাতে সময় নেই। সময় থাকলে হয়তো বা 10-15টা আমি সাবমিট করায় দিতাম, বাট সেগুলো আসলে আমরা সময় পাই না। সময় পাইলে হয়তো বা কিছু একটা করা যেত, বাট সেটা আসলে পসিবল না। ওকে, যাই হোক, প্রথম থেকে আমরা পড়ি। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, যে কোনো প্রবলেমের প্রথম সেকশনটা দেখবা ব্যাকগ্রাউন্ড দেয়া, যে আসলে এর ব্যাকগ্রাউন্ডটা কি। তারপরে থাকবে হচ্ছে তার ইনপুট, যে ইনপুট কি কি নিতে পারবা কি কি নিতে পারবা না, মানে রেঞ্জ দেওয়া থাকবে। তারপরে হচ্ছে সেই আমাদের চাওয়া আউটপুট, যে আমি যদি এই ইনপুট দেই তাহলে আমাদের এই আউটপুটটা আসতে হবে। ওকে, মানে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, ইংলিশ স্ট্রাকচার। তারপরে থাকবে অ্যাকচুয়াল ইনপুট আউটপুট, এই যে স্যাম্পল ইনপুট, মানে যদি আমরা এই সেকশনটা ইনপুট দিই এই স্যাম্পল আউটপুটটা আসবে। যদি আসে তাহলে ঠিক আছে, আর যদি এইটার সাথে এটা ম্যাচ না করে, এই স্যাম্পল ইনপুটের সাথে স্যাম্পল আউটপুট, তার মানে সেটা হচ্ছে ঠিক নাই। বাট তোমাদের যে শুধু এই ইনপুটটাই দিবে তা না, ওরা ঘোরায় পেঁচায় দিতে পারে। যেমন এখানে 512 দেওয়া আছে, তুমি যখন সাবমিট করবা তারা টেস্ট করে দেখবে যে 10,000 50,000 দিলে কাজ করে কিনা, 20,000 40,000 দিলে কাজ করে কিনা। সে হচ্ছে আউটপুটের সাথে ম্যাচ করা শুরু করবে, যে সবগুলো ম্যাচ করে কিনা। যদি সবগুলো স্টেজেই পারফেক্টলি ম্যাচ করে, তার মানে তোমার আর সেখানে কোনো প্রবলেম থাকতেছে না। ওকে, সো আমরা একটু পড়ে আসি যে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসে কি বলছে। ব্যাকগ্রাউন্ডটা পড়ে নেই। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে ইনপুট আউটপুটই মানুষ প্রথমে করে, আমরা হচ্ছে শুরু থেকেই শুরু করি। এ পার্টিকেল, মানে একটা বস্তুই ধরো, হ্যাজ ইনিশিয়াল ভ্যালোসিটি, মানে প্রাথমিক বেগ বা আদি বেগ, অ্যান্ড অ্যাক্সিলারেশন, মানে ত্বরণ। মানে প্রাথমিক একটা বেগ আর একটা অ্যাক্সিলারেশন, মানে হচ্ছে ত্বরণ। একটা বস্তুর বা একটা পার্টিকেলের আদি বেগ আর ত্বরণ আছে। ওকে, হ্যাজ, ইফ ইটস ভ্যালোসিটি, যদি ইহার বেগ, আফটার সার্টেইন টাইম ইজ ভি, মানে একটা নির্দিষ্ট সময় পর যদি বেগ ভি হয়, মানে আদি বেগ থেকে শুরু করলে একটা নির্দিষ্ট সময় পর বেগ কি হবে, ভি হবে। দেন তারপর হোয়াট উইল ইটস ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে যে একটা সার্টেইন পিরিয়ড পর যদি তার
ভেলোসিটি ভি হয়, মানে শেষ বেগ ভি হয়, তাহলে এই সময়ের মধ্যে তার ডিসপ্লেসমেন্ট মানে কত দূর সে সরে যাবে, বি ইন টুয়াইস অফ দ্যাট টাইম, ওই সময়ের দ্বিগুণ সময়ে সে কতটুকু সরে যাবে, মানে তার ডিসপ্লেসমেন্টটা কতটুকু হবে সেই সময়ে দ্বিগুণ সময়ে। ক্লিয়ার? মানে তুমি ধরো ইউ আদি বেগে চলতেছো, শেষ বেগ পেলা কি ভি, তোমার অ্যাক্সিলারেশন আছে এ মানে ত্বরণ আছে এ, এক্ষেত্রে তোমার শেষ বেগ যখন ভি পেলা একটা নির্দিষ্ট সময় পর মানে 2 সেকেন্ড পর, তাহলে বলতেছে যে 2 সেকেন্ড পরে যদি তুমি ভি বেগ প্রাপ্ত হও তাহলে টুয়াইস অফ দ্যাট টাইম মানে 2 সেকেন্ডের ডাবল কি 4 সেকেন্ড, 4 সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট টোটাল কতটুকু হবে, হোয়াট উইল ইটস ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের কথা, এইটুকু আমরা বুঝতে পারলাম ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে। তার পরবর্তীতে দেখতেছি আমরা ইনপুট সেকশন কি কি বলতেছে। দ্য ইনপুট উইল কন্টেইন টু ইন্টিজার্স, মানে দুইটা ইন্টিজার সে হচ্ছে কি করবে ব্যবহার করবে। উইল কন্টেইন ইন ইচ লাইন, প্রতিটা লাইনে। ইচ লাইন মেক্স ওয়ান সেট অফ ইনপুট, মানে প্রতিটা লাইন হবে একটা করে ইনপুট। তারপরে বলতেছে these two integers denote the value of v and t. these two integers মানে যে দুইটা ইন্টিজার আমরা নিব সেটা নির্দেশ করবে, ডিনোট করবে the value of v and t, v এবং t কে সে ডিনোট করবে। এখন দেখো v এর রেঞ্জ কিন্তু দেওয়া আছে, v এর রেঞ্জ কত, -100 থেকে 100, মানে নেগেটিভ নাম্বারও v নিতে পারে, পজিটিভ নাম্বারও সে নিতে পারে, সেটা তার অ্যাকসেপ্টেন্স আছে। এবং টাইম টি কি হতে হবে 0 থেকে 200 এর মধ্যে, শুধু পজিটিভ নাম্বার, আবার 0 থেকে 200 এর মধ্যে। টি মিনস টাইমস আর ভি মিনস শেষ বেগ, এই যে ভি আফটার এ সার্টেন টাইম, তার মানে কি বোঝাচ্ছে টি সময় পরে সে হচ্ছে ভি বেগ প্রাপ্ত হয়, টি সময় পরে সে ভি বেগ প্রাপ্ত হয়। ওকে, এখন আসো আউটপুট। For each line of input, print a single integer in one line. প্রতিটা ইনপুট লাইনের জন্য প্রিন্ট করতে হবে, মানে ওই যে আমরা printf ইউজ করছি, a single integer in one line, একটা লাইনে আমাদের ইন্টিজারকে প্রিন্ট করতে হবে, denoting the displacement in double of that time, ওই সময়ে দ্বিগুণ সময়ে তার আসলে ডিসপ্লেসমেন্ট কত হবে। ওকে, সো এখন দেখো ইনপুট লাইন কি করতেছে, ইনপুট লাইন হচ্ছে প্রতিটা লাইন, যেমন এটা একটা লাইন, এটা একটা লাইন, এই লাইনের জন্য একটা ইনপুট, এই লাইনের জন্য একটা ইনপুট, এই লাইনের জন্য একটা ইনপুট, এই লাইনের জন্য একটা ইনপুট। ওকে, সো দেখো এই লাইনের জন্য আউটপুট আসলো কত 0, আর 5 আর 12 এর জন্য আউটপুট আসলো কত 120। ওকে, তার মানে আমরা এইটুকু বুঝতে পারতেছি। আর প্রতি লাইনের প্রথমটা কি হবে ভি, আর দ্বিতীয়টা হবে হচ্ছে টি, তার মানে 0 যখন ভেলোসিটি মানে বেগ ভি, তখন টাইম কত 0 সময়ে, 0 সময় পরে বেগ কত ভি, আর এটা কি ভি, এটা হচ্ছে টি, তার মানে 12 সেকেন্ড পরে তার বেগ কত 5, এটা আমরা বলতেই পারি প্রতি লাইনের ক্ষেত্রে। তাহলে 12 সেকেন্ড মানে 24 সেকেন্ডে সে কত ডিসটেন্স অতিক্রম করতেছে সেটা আমাদের বের করতে হবে 5 বেগে যদি যায় সে। ওকে, ক্লিয়ার? এটুকু কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো নাকি আসলে বুঝো নাই কোনটা? আরেকবার বুঝাই দেন স্যার। আরেকবার এগুলো আসলে সেকেন্ড টাইম বলা যায় না, যাই হোক এটা হচ্ছে প্রথম লাইন আমরা যা যা পড়ে আসলাম সেটাতে হচ্ছে এটা হচ্ছে 0 বলতে বোঝাচ্ছে ভি, আর এটা হচ্ছে সেই টি, এই কথা এখানে বলা আছে। দি ইনপুট উইল কন্টেইন টু ইন্টিজার্স ইন ইচ লাইন, প্রতি লাইনে দুইটি করে ইন্টিজার নিবে। ইচ লাইন মেক্স ওয়ান সেট অফ ইনপুট, প্রতিটা লাইন মিলে হবে হচ্ছে একটা করে ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট। These two integers denote the value v and t, এই দুইটা ইন্টিজারের একটা হবে v আর একটা হবে হচ্ছে t, এটা হচ্ছে তার v, এটা হচ্ছে তার t, আবার এটা তার v, এটা তার t। তারপর প্রতি লাইনের জন্য each line of input print single integer in one line, প্রতি লাইনে একটা করে আউটপুট দিবে। এই যে এই লাইনটার জন্য আউটপুট কত এটা, আর 5 আর 12 এর জন্য আউটপুট কত
20। এটা হচ্ছে আমাদের কথা। আর এটার ক্ষেত্রে যদি আমরা ফিজিক্সের সূত্র অ্যাপ্লাই করি, আমরা ফিজিক্সের সূত্র অনুযায়ী কি বুঝি আর কি, ফিজিক্স বলতেছে যে যদি তুমি শেষ বেগ প্রাপ্ত হও ভি একটা নির্দিষ্ট সময় পর, তাহলে সেই সময় তুমি দূরত্ব অতিক্রম করবা হচ্ছে এস ইকুয়াল ভিটি। এই সূত্রটা আমরা নর্মালি জানি। আমাদের সূত্র কি বলে? আমাদের সূত্র বলে হচ্ছে যে এস মানে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল ভি টি। বাট এক্ষেত্রে আমাদের হচ্ছে একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে। প্রবলেমটা কেমন? প্রবলেমটা হচ্ছে যে বলতেছে যে টি এখন হচ্ছে সিঙ্গেল টাইম থাকবে না, টি হতে হবে হচ্ছে ডাবল টাইম, মানে দ্বিগুণ সময়। দ্বিগুণ হতে হলে কি কাজ করতে হয়? 2 দ্বারা সিম্পলি গুণ করে দিলেই হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই ভি টি। এখন দেখো এটার সাথে আসলে ম্যাচ করে কিনা। প্রথম ইনপুট কত ছিল? v0 0, t ছিল 0, তাহলে v মানে 0 মানে 0 ইন্টু 0 মানে 0, 2 দিয়ে 0 গুণ করলে কত হয়? 0। প্রথম আউটপুট ম্যাচড। দ্বিতীয়তে আসছো 5 12, 5 আর 12 তে কত? 60, 60 কে 2 দ্বারা গুণ দিলে কত আসে? 120। তার মানে বোঝা যাচ্ছে যে না, আমাদের ম্যাচ হতে পারে প্রবলেমটা। আর এই ক্ষেত্রে ভি নিতে হবে নেগেটিভ পজিটিভ দুইটাই থাকবে, টি থাকবে হচ্ছে পজিটিভ। ওকে। আর লাইনটা আসলে শেষ হচ্ছে কখন? ইনপুট নেওয়া শেষ হচ্ছে যখন ফাইলে আর কোনো কিছু বাকি থাকতেছে না, মানে এন্ড অফ ফাইল। ওকে, তো এন্ড অফ ফাইল যদি হয় তাহলেই কি হবে? আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম যদি একটা প্রবলেম আমরা সলভ করতে চাই, আমরা নতুন একটা প্রবলেম নিলাম, নাম দিলাম ইউভিএ 1071। UVA 1071 ওকে। আমরা নাম দেওয়া শেষ, আমরা প্রথমে কাজটা কমপ্লিট করে নেই। হ্যাশ ইনক্লুড stdio.h int main। ওকে, int main নিয়ে নিলাম। এখন আমরা শুধু প্রথমে ইনপুটটাকে ম্যাচ করার চেষ্টা করি। ওকে, ইনপুটটাকে ম্যাচ করতে গেলে আমাদের নিতে হচ্ছে যত সময় আমরা ইনপুট দিতে থাকতেছি তত সময় নিতে হবে। এর শেষ হবে কখন? যখন ফাইলটা এন্ড অফ লাইনে চলে যাবে। এই জন্য তোমাদের আমি একটা অপশন শিখাই দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা ইন্টিজার নিলেই হবে। ইন্ট ভি নাও, ভি কমা টি, একটা হোয়াইল লুপ লাগবে আমাদের। স্ক্যানএফ, কত সময় ইনপুট নিবে? যত সময় না আমরা এন্ড অফ ফাইলে যাচ্ছি। ওকে, তাহলে স্ক্যানএফ %d, স্পেস দিয়ে নিলাম %d, কমা ভি কমা অ্যাম্বারসান অফ টি ইকুয়াল ইকুয়াল টু, মানে দুইটাই যখন ইনপুট নিতে থাকবে, দুইটাই যদি কোনো প্রবলেম না করে তাহলে কি হবে? 2 হবে, তাই না? যত সময় হচ্ছে সে ইনপুট প্রপারলি নিতে থাকবে তত সময় সে হচ্ছে কি করতে থাকবে? স্ক্যান করতে থাকবে। তো আমরা দেখি অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা। সেজন্য প্রথমত আমরা কি করব? আমরা হচ্ছে একবার রান করে দেখব। প্রথমে নাও 0 0 স্পেস 0 এন্টার, 5 স্পেস 12 এন্টার, তারপরে দাও CTRL-Z, ওকে। দেখছো? তারপরে কিন্তু আর কোনো ইনপুট সে নিচ্ছে না। ওকে, তার মানে আমাদের ইনপুট নেওয়াটা পারফেক্ট আছে, ভিটি সে নিতে পারতেছে প্রতি লাইনেই। ওকে, এখন চলে যায় আমাদের হচ্ছে যখন সে প্রথম ইনপুটটা নিবে, প্রথম ইনপুট নিয়ে সে কি করবে? আউটপুটে দিয়ে দিবে। তো আউটপুটের জন্য আমাদের ক্যালকুলেশন দরকার। তো ক্যালকুলেশনকে আমরা নিয়ে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট
ইকুয়াল 2 মাল্টিপ্লাইড বাই v মাল্টিপ্লাইড বাই t। তারপর হচ্ছে printf এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবা, এখানে কিন্তু ভ্যালু -100 থেকে 100 পর্যন্ত বলছে, আবার বলেও দিচ্ছে হচ্ছে ইন্টিজার্স। তো দুইটা ইন্টিজার নাম্বারের গুণফল ইন্টিজারই আসার পসিবিলিটি বেশি, এখানে তো ভাগ নাই, তাই না? তার মানে এখানে তো দশমিক ব্যতীত আসবে না, মানে আমাদের দশমিক যুক্ত নাম্বার আসবে না। সো ডিসপ্লেসমেন্টটা তুমি হচ্ছে কিসে নিতে পারো, ইন্টিজারেও নিতে পারো। ওকে, সো এখন আমরা হচ্ছে পার্সেন্ট অফ ডি, অবশ্যই প্রতিটা নিউ লাইনে করে আসতেছে, সো আমাদের একটা নিউ লাইন দিতে হবে, নিউ লাইন না দিলে কিন্তু হবে না। ওকে, দিয়ে কমা কমা ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এইটুকুই কাজ ছিল আমাদের অ্যাকচুয়ালি, তাহলে আসলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এখন যদি রান করে দেখি, 0 স্পেস 0 এন্টার, দেখো আউটপুট কিন্তু 0 আসলো। এবার দেওয়া হচ্ছে 5 স্পেস 12 এন্টার, কত আসলো? 120। তারপরে দেওয়া হচ্ছে আরো কোনো কিছু তুমি দিতেই পারো, যে 7 স্পেস 15, সেই অনুযায়ী আসলে আসবে। এখন কন্ট্রোল জেড দাও, দিয়ে এন্টার দাও, তাহলে দেখো সে কিন্তু কাজগুলো করতেছে। প্রথমটা 0 আসার কথা ছিল, এক লাইনে আসছে। 120 আসার কথা, সেটাও এক লাইনে আসছে। 210 আসার কথা ছিল, সেটাও সিঙ্গেল লাইনে আসছে। আর যখন ইউভি অনলাইন জাজে সাবমিট করবা, তখন অবশ্যই এখানে দিবা রিটার্ন 0, না হলে সে অ্যাকসেপ্ট করবে না। ওকে, সো এখন বলা যেতে পারে যে এইটুকু কোড যদি তুমি সাবমিট করো, কপি করে নিয়ে ইউভি অনলাইন জাজে কপি করে সাবমিট করবা, কত নাম্বারের পার্সপেক্টিভে? প্রবলেম নাম্বার আছে হচ্ছে 10071, 10071, তাহলে অ্যাকসেপ্ট হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। ওকে, সো যদি কোনো সেখানে এরর দেখায়, তারপরে আবার আমরা কোডিং সলভ করব। ওকে, আর এটার যদি আনসার দেখতে চাও যে সি কোডিং এ কিভাবে কত আনসার আসতেছে, তাহলে এটা লিখতে পারো UVA 10071 সলিউশন ইন সি। অনেকে অনেকভাবে প্রবলেম সলভ করছে, তোমরা যে কোনো একটা দেখতে পারো, যে কোনো একটা ওয়েবসাইটে যাবা। এখানে দেখো সে ব্যক্তি এইভাবে কাজটা করছে। ওকে, সো এইভাবে কি তুমি প্রতিটা প্রবলেমেরই সলিউশন দেখতে পারবা, বাট সলিউশনটা দেখা হয় কিসের জন্য? যে অ্যাকচুয়ালি আমরা যাতে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি, সব প্রবলেম যাতে আমাদের হাত থেকে বের না হয়ে যায়, মানে আমরা আইডিয়া জেনারেট করার জন্য সলিউশনগুলো দেখে থাকি। ওকে, সো এভাবে তোমরা সাবমিট করতে পারো। এটা সাবমিট করলে অ্যাকসেপ্ট হওয়ার কথা। যদি প্রবলেম অ্যারাইজ হয়, তাহলে আমাকে বলবা যে স্যার আসলে এটাতে প্রবলেম অ্যারাইজ হয়েছে, দেন আমরা সেটা চেঞ্জ করব। ওকে, তো তোমাদের আজকের কাজ হবে এই প্রবলেমটা ইউভিএ অনলাইন জাজে সাবমিট করা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো কথা আছে কি? না থাকলে আমরা এখানে হচ্ছে কমপ্লিট করে দিব।